প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। প্রিয় শিক্ষার্থী সকলকে বিজয় সিংলিটনের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য রাইট ফর্মস অফ ভার্বের পার্ট 2 ক্লাসটি তোমাদের জন্য আজকে দেখাবো, এবং যেখানে তোমরা দেখতে পাবে যে পার্ট 2 এ কিভাবে তোমরা রাইট ফর্মস অফ ভার্বের যে বিষয়গুলো জানলে তোমরা ভালো করতে পারবে সেই বিষয়টি নিয়ে তোমাদের কাছে জানাবো। চলো আমরা আজকে আর কথা না বাড়িয়ে যে গ্রামারের মন এবং প্রাণ, সেই মন প্রাণের আরো কিছু অংশ দেখব। চলো। ইয়েস প্রিয় শিক্ষার্থী, দেখেন শুরুতে বলে রাখছি যে এই ক্লাসটি শুধুমাত্র যারা ক্লাস 9 বা 10 আছো তাদের জন্য নয়, যারা এসএসসি পরীক্ষার্থী বা যারা এসএসসি তে আছো, এসএসসি তে আছো, এবং সর্বোপরি যারা ইউনিভার্সিটি এডমিশনের জন্য তোমাদের যে রাইট ফর্ম ভার্বের যে বিষয়গুলো জানা দরকার সবার জন্য আজকের ক্লাসটি, অর্থাৎ পার্ট 2 ক্লাসটি। তো পার্ট 2 ক্লাসে তোমাদের আমি যেটা দেখাতে চাইছি যে তোমরা দেখছো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ইয়েস প্রিয় শিক্ষার্থী, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু তোমার রাইট ফর্মস অফ ভার্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং তুমি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটি যদি জানতে পারো যে সাবজেক্টের সাথে ভার্বের যে কখন কোন ধরনের ভার্বটা তুমি ব্যবহার করবে, তাহলে কিন্তু তোমার রাইট ফর্মস অফ ভার্বের অনেকগুলো অংশ ক্লিয়ার হয়ে যাবে। সেই কারণে আমি পার্ট 2 ক্লাসে তোমাদেরকে শুধুমাত্র আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দেব। তাই আমি আশা করছি যে তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখার সময় তোমাদের সাথে যে খাতা বা যে নোট করা যে উপকরণটি আছে সেটা নিয়ে তোমরা এই ক্লাসে দেখবে। চলো আমরা দেখতে পাচ্ছি এখন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম বিষয়টি। আমি যে কাজটি করছি তোমাদের জন্য সেটা হচ্ছে আমি T1 T2 অর্থাৎ T বলতে আমি এখানে টেকনিক বলতে চেয়েছি, যে টেকনিক এবং 1 2 3 4 দিয়ে অর্থাৎ দেখাবো যে কতগুলো টেকনিক তুমি যদি জানো, সেই জানা টেকনিকগুলো দিয়ে তুমি অবশ্যই রাইট ফর্ম অফ ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়টি করতে পারবে। ওকে, লেটস গো। টেকনিক্যালি 1 আমরা যেটা দেখব, প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে টেকনিক 1 এর মধ্যে যে বিষয়টি বলছে সেটি হচ্ছে এনি। এই শব্দটা দেখো, এনি পরে সিঙ্গুলার ভার্ব হবে। শিক্ষার্থী, এনি মানে কি এটা আমরা একটু দেখব। এনি হচ্ছে যে এনি, এনিথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং, এনিবডি। এন্ড হচ্ছে নো, নান, নাথিং, নোবডি। ইডি হচ্ছে এভরিওয়ান, এভরিবডি। তাহলে আমি বলতে চাইছি এই বিষয়গুলো ম্যাক্সিমাম সময় তোমার প্রশ্নের মধ্যে থাকে। তাহলে তুমি যদি এগুলি ভালো করে জেনে রাখতে পারো, এনি শব্দটি যদি মাথায় তোমার সেট হয়ে যায়, তাহলে তুমি মনে রাখবে যে কখনো যখন আমরা সেন্টেন্সের ভার্ব ঠিক করব সেই সময়ে যে এনি থাকলে, অর্থাৎ এনি যদি দেখো এনি, এনিথিং, এনিবডি, নোবডি, নান, নাথিং, নো, এভরিওয়ান, এভরিবডি, এগুলো যদি থাকে সবসময় ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে। তো তোমাদের জন্য এখানে আমি একটা বিষয় দেখাতে চাই যে অনেকের কাছে যে সিঙ্গুলার ভার্ব এই বিষয়টি কনফিউশনে থাকে। যেমন আমি তোমাকে যদি বলি এম, ইজ, আর, এখানের মধ্যে কিন্তু সিঙ্গুলার হচ্ছে ইজ, আর এমটা সিঙ্গুলার ধরা যায় তবে সেটি শুধুমাত্র আই এর সাথে হবে, প্রোনাউন। এরপরে ধরো আমি যদি লিখি তোমার প্লে লিখলাম, আবার ধরো লিখলাম প্লেস, এই দুটোর মধ্যে কিন্তু প্লেস হচ্ছে সিঙ্গুলার। অর্থাৎ আমি বলতে যাচ্ছি টু বি ভার্বের মধ্যে তোমাকে মাইন্ডে রাখতে হবে এম, ইজ, আর এর মধ্যে ইজটা সিঙ্গুলার, ওয়াজ, ওয়ার এর মধ্যে ওয়াজটা সিঙ্গুলার, আবার হ্যাভ, হ্যাজ এর মধ্যে তোমার হ্যাজটা সিঙ্গুলার। এন্ড আবার মূল ভার্বের সাথে যখন এস এ যুক্ত হয়ে যায় তখন ওই এস বা এস যুক্ত ভার্বটাকে বলা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে। তার মানে আমরা মাইন্ডে রাখবো যে মূল ভার্বের সাথে যখন এস এ যুক্ত হয়ে যাবে তখন সেই ভার্বটা হচ্ছে কি সিঙ্গুলার। আর টু বি ভার্বের মধ্যে অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোর মধ্যে ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার, ইজটা হচ্ছে সিঙ্গুলার, আর এমটা বেসিক্যালি এর সাথে আই এর সাথে হবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আর হ্যাভ, হ্যাজ এর মধ্যে হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার। তো শুধু আমরা তাহলে কি বলছিলাম যে এভরিওয়ান, তাহলে লাভটা কি হলো, লাভস হয়ে গেল, তাহলে এটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। তাহলে আমাদের টেকনিক 1 এর মূল কথা হচ্ছে আমরা যখন দেখব যে বাক্যের সাথে শুরুতে এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, নাথিং, হ্যাঁ এভাবে যদি দেখে এভরিওয়ান, এভরিবডি, তখন সেগুলোর উপরে আমরা মূল ভার্ব দেব, আর মূল ভার্বটা অবশ্যই এস এ যুক্ত হবে, মানে সিঙ্গুলার ভার্ব। এরপরে আমরা চলে যাচ্ছি টেকনিক নাম্বার 2 তে, এনসিটিডি। বেসিক্যালি আমরা যে এনসিটিডি পড়ি ওখান থেকে আমরা কি বললাম, এনসিটিডি, তার মানে এনসিটিডি প্লাস সিঙ্গুলার ভার্ব। এই বিষয়টা আমরা কিভাবে বুঝবো, দেখো এন দিয়ে আমি যেটা লিখতে চেয়েছি, নেম অফ হোলি বুক, নেম অফ নোবেল, যতগুলো উপন্যাস আছে, নেম অফ মাইথোলজি অথবা ফেবল হতে পারে, অথবা কোনো লিজেন্ড হতে পারে,
কোনো বই হতে পারে, যে কোনো বই, ধর্মীয় গ্রন্থের অথবা উপন্যাস, এরকম বিষয়গুলো হতে পারে। এরপরে সি দিয়ে হচ্ছে কালেক্টিভ নাউন্স, যতগুলো কালেক্টিভ নাউন্স আছে সেগুলোর পরে সিঙ্গুলার ভার্ব হয়। টাইমের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হয়, এবং ডলার্স যদি হয়, ডিসটেন্স যদি হয়, তারপরেও আমরা সিঙ্গুলার ভার্ব দেব। সেই জন্য আমি এনসিটিভি কে সংক্ষেপে টেকনিক্যালি নিয়ে এসেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, টেকনিক টু আবার আমরা একটু বিষয়টা বুঝি। এনসিটিভি এর পরে সবসময় কি ভার্ব হবে? সিঙ্গুলার ভার্ব হবে। এনসিডি এর পরে সবসময় কি ভার্ব হবে? সিঙ্গুলার ভার্ব হবে। আর সেগুলো আমি ব্যাখ্যা করে দিয়ে দিলাম, এন্ড তুমি যখন সেন্টেন্সে দেখবে এগুলো আছে তখন ভার্বটা সিঙ্গুলার করে দিবা। তাহলে দেখো তো একটু एग्जांपल যাই। যেমন হচ্ছে দ্য অ্যারাবিয়ান নাইটস, দেখেন এখানে নাইটস আছে, তারপরে ভার্বটা কি গেছে? এসে গেছে, ভার্ব সিঙ্গুলার। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল ফেভারিট স্টোরি, তাহলে আমরা ভার্বটা কি দিয়ে দিলাম? সিঙ্গুলার দিয়ে দিলাম। 10 মাইলস, এই যে মাইলসটা মনে হচ্ছে পুরো, তারপর আমাদের কি করে দিতে হবে? ভার্বটা সিঙ্গুলার দিয়ে দিতে হবে। দ্য কমিটি, কমিটির পরে আমরা ভার্ব কি দিচ্ছি? হ্যাজ। দ্য কমিটি হ্যাজ গিভেন ইটস ডিসিশন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কালেক্টিভ নাউন, তাহলে এগুলোর পরে আমরা ভার্ব কি দিব? সিঙ্গুলার দেব। তবে এখানে একটা ব্যাপার আছে, মাঝে মাঝে কিছু কালেক্টিভ নাউন কমন নাউন হয়ে যেতে পারে। কিছু কিছু সময়ে আমরা দেখব কালেক্টিভ নাউন কমন নাউন হয়ে যায়, তখন কিন্তু ওই সময়ে কালেক্টিভ নাউনটা কমন নাউন যখন হয়ে যাবে, অথবা আমরা যখন সেন্টেন্সে দেখব কালেক্টিভ নাউন আছে বাট সেটাকে কমন নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন কিন্তু আমরা আর ওই যে কালেক্টিভ নাউন্সের পরে যে আমরা বলেছি সিঙ্গুলার ভার্ব দেওয়ার কথা, সেখানে কিন্তু আমরা সেটা দিব না। তাহলে ব্যাপারটা কিরকম আমরা একটু দেখি। দেখো দা জুরি, প্রথমত প্রিয় শিক্ষার্থী, দা জুরি অর্থ কি তোমরা জানো? যে বিচারক মণ্ডলীদের যে একটা দল থাকে সেই দলটাকে বলা হচ্ছে। তো দা জুরি বেসিক্যালি হচ্ছে একটা কালেক্টিভ নাউন্স, কিন্তু দা জুরির পরে আমাদের স্বাভাবিকভাবে দেওয়ার কথা ছিল হ্যাজ, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাভ হয়েছে। কারণ আমরা প্রথমে যে বেসিক বিষয় সেটা হচ্ছে কালেক্টিভ নাউন্স থাকলে ভার্ব হবে সিঙ্গুলার, তো সেই হিসেবে দা জুরির পরে হ্যাজ দেওয়ার কথা, কিন্তু দা জুরির পরে হ্যাভ হয়েছে। কেন? কারণ পুরো বাক্যটা আমরা একটু দেখি। দা জুরি হ্যাভ ডিভাইডেড ইন দেয়ার, এই যে দেখেন তো দেয়ারটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল ফর্মে আছে, প্লুরাল প্রোনাউনে আছে, দেয়ার অপিনিয়ন। যদি মতের ভিন্নতা বোঝায় তখন ভার্ব কিন্তু প্লুরাল হয়। অর্থাৎ আমরা যদি দেখি কালেক্টিভ নাউনের সাথে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোনাউনটা প্লুরাল ফর্মে লেখা হয়েছে, সুতরাং এখানে আলাদা আলাদা করে বেশ কয়েকটা বিচারক মণ্ডলী দল ছিল বলে এই দা জুরিটাকে আমরা কালেক্টিভ নাউন বলতে পারছি না, এন্ড এই দেয়ার আছে এখানে সেটাও দেখতে পাচ্ছি, সেই কারণে আমাদের দা জুরিটা হয়ে গেছে এখানে কমন নাউন, এন্ড সেই কারণে আমাদের ভার্ব দিতে হবে প্লুরাল ভার্ব, অর্থাৎ এখানে দা জুরির পরে হ্যাভ হয়েছে। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী, এই যে তোমাদের টেকনিক 1 এবং টেকনিক 2 এর মধ্যে আমরা দুইটা বিষয় জানতে পারলাম, এবং তোমরা আশা করি এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে পরে চাইলে বোঝাতে পারো। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে, চলে যাচ্ছি। আসো আমরা দেখব পরবর্তী স্টেপটি। यस প্রিয় শিক্ষার্থী, আমরা টেকনিক 3 তে দেখব সাবজেক্টের পরে পানি প্লাস ভার্ব সাবজেক্ট অনুযায়ী বসে। তাহলে টেকনিক 3 এর কথাটা দেখো কি বলছে। সাবজেক্টের পরে পানি, পানি বলতে আমরা কি বোঝাচ্ছি একটু আগে বুঝি, তারপরে তোমার ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখেন এখানে পি দিয়ে বলছে প্রিপজিশন, এন্ড দিয়ে বোঝাচ্ছে along with, together with, as well as, accompanied by হতে পারে, with হতে পারে, এন্ড দিয়ে হচ্ছে not, but not, and not, আই দিয়ে হচ্ছে including to, in addition to। তাহলে বোঝাচ্ছে ওই যে এখানে টেকনিক 3 যে লেখা আছে, আমরা মনে রাখবো সাবজেক্টের পরে যখন এইগুলো বসবে বা এরকম কিছু থাকবে, অর্থাৎ কোন একটা সাবজেক্টের পরে ধরো প্রিপজিশন আছে, সাবজেক্টের পরে মনে করে অ্যানোনিক আছে, সাবজেক্টের পরে মনে করুন বাট নট আছে, সাবজেক্টের পরে মনে করে ইনক্লুডিং টু আছে, তখন আমরা তারপরে যে ভার্বটা দেব সেটা কিভাবে দেব, সেই ভার্বটা কিভাবে দেব সেটা কিন্তু এখানে মূলত মানে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা মাইন্ডে রাখবো যদি দেখো যে সাবজেক্টের পরে এরকম প্রিপজিশন আছে, along with আছে, together with আছে, not, but not, and not, including to, in addition to, এরকম যদি দেখো, তখন কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওই সাবজেক্ট অনুযায়ী। অর্থাৎ আমি যদি এখানে আরেকটা বিষয় বলি, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আমরা যদি এটা একটু ভাবে রেখে রাখতে পারি, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। কি বসবে? ভার্বটা বসবে। অর্থাৎ এই যে এখানে সাবজেক্ট থাকবে সেটা অনুসারে আমাদেরকে ভার্বটা বসাতে হবে, কারণ এগুলোর পরে আবার ভার্ব থাকতে সাবজেক্ট থাকতে পারে বা একটা প্রোনাউন থাকতে পারে। তাহলে ব্যাপারটা কি, যে আমরা যদি দেখি সাবজেক্টের পরে বা নাউনের পরে প্রিপজিশন আছে বা এরকম সাবজেক্ট দেওয়ার পরে along with, together with পরে আবার একটা সাবজেক্ট বা আরেকটা প্রোনাউন আছে, তখন দ্বিতীয় সাবজেক্ট অনুসারে আমরা বসাবো না, আমরা বসাবো প্রথম সাবজেক্ট অনুসারে। কোনগুলো থাকলে?
প্রিপজিশন দিয়ে থাকলে, along with থাকলে, together থাকলে, as well as থাকে, একদম paint এর সাথে by হতে পারে, with হতে পারে, এটা থাকলে, not দিয়ে থাকলে, but not দিয়ে থাকলে, and not থাকলে, including to, in addition to, এগুলো থাকলে তার আগের সাবজেক্ট অনুসারে, তার আগের যে প্রোনাউন বা নাউন বা যে সাবজেক্ট সেটা অনুসারে আমরা পরবর্তী ভার্বটা বসাবো। তাহলে एग्जांपल চলে যায়, the learning of these new things, দেখো অফ না, দিস টা পুরো কিন্তু নিউ থিংস টা পুরো, তাহলে এখানে ইজ আর হওয়ার কথা, বাট এখানে ইজ হয়েছে কেন? ওই যে প্রিপজিশন থাকলে তার আগে সাবজেক্ট দিতে হবে। দেখো the learning of these new things, verb singular, is very interesting. এশা along with her partner, ধরো আমি যদি এখানে পার্টনারসও দিতে চাই, তাও কিন্তু along with এর আগে সাবজেক্ট কি, এশাটা সিঙ্গুলার, এইজন্য আমাদেরকে সাবজেক্টের পরে যে along with আছে আমরা সেটার আগে সাবজেক্ট যেটা দিতে হচ্ছে সেটা অনুসারে কিন্তু ভার্বটা সিঙ্গুলার দিয়ে দিলাম। এরপরে সরোয়ার and not his songs, তাহলে and not আছে, his songs বলেছে, তাহলে his songs টা তো পুরো, কিন্তু and not এর আগে আমরা সরোয়ারটা সিঙ্গুলার দেখছি বলে আমাদেরকে ভার্ব সিঙ্গুলার দিতে হচ্ছে has। তাহলে আনসারটা কি হলো, সরোয়ার and not his songs has helped me। তাহলে আমরা কি বললাম, and not এর আগে সাবজেক্ট সিঙ্গুলার, সেজন্য আমরা পরবর্তী কি সাবজেক্ট আছে বা কি প্রনাউন্সিয়েশন আমাদের দেখার দরকার নেই, আমরা ওই সাবজেক্ট প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব দিলাম, প্রথম সাবজেক্ট সিঙ্গুলার বলে ভার্বটা সিঙ্গুলার হয়ে গেল। তো এই সঙ্গে আশা করছি আমার যে টেকনিক 3 নাম্বার সেটা আমরা বুঝতে পেরেছি। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা নোট তোমাদেরকে এখন বলবো, সেটা হচ্ছে যে মেনির সাথে আমরা কখনো তারপরে আমরা কখন আমরা মেনির পরে আর্টিকেলের ব্যাপারটা একটু করে বলছি, মেনির পরে অনেক সময় আর্টিকেল এ বসতে পারে বা এনও বসতে পারে, সেটা ডিপেন্ড করবে আসলে ওখানকার সাবজেক্টের উপর। এন্ড মেনি থাকলেও যে অনেক সময় তোমার ভার্বটা সিঙ্গুলার হয় সেটা তোমাদেরকে এখন কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো টেকনিক পরে বলা হচ্ছে মেনির পরে এক হতে পারে, আর সেই এক হবে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে, আর যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তখন কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। এই ক্ষেত্রে তোমাদের একটা বেসিক বিষয় যেটা শুরুতে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একেবারে প্রথম এবং সবচেয়ে মৌলিক যে বেসিক নোট সেটা হচ্ছে কি বলেছি, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম এবং সর্ববৃহৎ একেবারে সবচেয়ে বড় বিষয়, কিন্তু এটা বেসিক বিষয়, কিন্তু এটা তোমাকে মাইন্ডে রাখতে হবে। ওকে, আমরা টেকনিক 4 বলছিলাম মেনির পরে হয় তখনই যদি তারপরে সিঙ্গুলার সাবজেক্ট হয়, আর যখনই সিঙ্গুলার সাবজেক্ট থাকবে তখন কিন্তু সিঙ্গুলার ভার্ব দিতে হবে। যেমন দেখো একটা মেনি এ স্টুডেন্ট, দেখছেন, তাহলে মেনির পরে এ আছে আর স্টুডেন্টটা সিঙ্গুলারের জন্য ভার্বটা কি হয়ে গেল, সিঙ্গুলার হয়ে গেল। এমনিতে কিন্তু বেসিক্যালি মেনির পরে তো নাউন প্লুরাল বলে বা সাবজেক্ট প্লুরাল, ভার্বটা প্লুরাল হবে, এটা হচ্ছে কথা। আর তখন কিন্তু এ থাকবে না, এটা আমরা মাইন্ডে রাখি। তাহলে মেনির পরে এক কখন হচ্ছে যদি নাউনটা সিঙ্গুলার হয়, আর নাউনটা সিঙ্গুলার হয় ভার্বটাও কি হচ্ছে, সিঙ্গুলার হচ্ছে। তাহলে কি বলছে, মেনি স্টুডেন্ট ইজ গোইং টু বিজয়স ইংলিশ জোন। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছি। এরপরে ঠিক একইভাবে আরেকটা টেকনিক আমরা দেখতে পাচ্ছি, টেকনিক নাম্বার 5 এ, যে বলছি মেনির পরে সাবজেক্ট যদি করে হয় আমাদের ভার্বটা করে হবে। ওই একই কথা একটু আগে যেটা বলে দিলাম, যেমন দেখো মেনির পরে এখানে কিন্তু অ্যাড, তাহলে মেনি স্টুডেন্টস আর গোইং টু বিজয়স ইংলিশ জোন। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো যে মেনির পরে যদি সিঙ্গুলার ভার্ব থাকে আর তখন আমরা সিঙ্গুলার নাম দেখব এবং তার আগে অ্যাড হচ্ছে, আর না হলে মেনির পরে সিঙ্গুলার নাম থাকবে না, তো মেনির পরে পুরো নাম পুরো নাম, এই যে কথা। আশা করি টেকনিক নাম্বার 5 বুঝেছো। আমরা প্রিয় শিক্ষার্থী আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী টেকনিক 6 এ চলে আসবো। यस প্রিয় শিক্ষার্থী, আমরা টেকনিক 6 নাম্বারটা দেখব। টেকনিক 6 আমরা এটা দেখতে চাই যে এখানে এই টেকনিক 6 থেকে কিন্তু অনেক সময় ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমরা দেখতে পাই এরকম একটা প্রশ্ন দিতে পারে। সো প্রিয় শিক্ষার্থী দেখো কি বলছি, যে এখানে বলা হচ্ছে a lot of, টেকনিক 6 a lot of, আবার এখানে আছে lot of, দুইটাতে কিন্তু a lot of শব্দটা বলা হচ্ছে, কিন্তু আমি তোমাদের যে কথাটা বলতে চেয়েছি a lot of এর পরে যদি as এর মানে হচ্ছে সিঙ্গুলার নাউন যদি থাকে, তারপরে হচ্ছে সিঙ্গুলার ভার্ব, a lot of এর পরে যদি p এর মানে প্লুরাল নাউন যদি থাকে, তারপরে কিন্তু প্লুরাল ভার্ব। ব্যাপারটা ক্লিয়ার? lot of এর পরে যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে সিঙ্গুলার ভার্ব, lot of এর পরে যদি প্লুরাল নাউন হয় প্লুরাল ভার্ব। এই বিষয়টা তোমাকে কিন্তু মাইন্ডে রাখতে হবে। তাহলে আনসারটাতে আমরা একটু যাই, एग्जांपल দিয়ে দেখি কি বলছে। a lot of news, দেখেন নিউজ বলতেছে,
নিউজ কিন্তু পুরো নাম। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসে দেখেছি এবং আমার ভিডিওতে তোমরা দেখেছো যে কার্যক্রম আন্দোলনের যে বিষয়টা। তাহলে a lot of news in those newspapers in আছে those newspapers যদিও পড়ে কিন্তু আমরা মনে রাখবো প্রিপজিশনের আগে দেখব, পরে না, প্রিপজিশনের আগে দেখব, যেটা আমরা একটু আগে নোটে দেখেছি যে পানি শব্দটার মধ্যে দেখেছি প্রিপজিশন থাকে তার আগে সাবজেক্ট অনুসারে আমাদের ভার্ব দিতে হবে। তাহলে নিউজ সিঙ্গুলার বলে আমাদের এখানে কি হয়েছে, ওয়াজ হয়েছে, এটা পাস্ট টেন্স বুঝিয়েছে যে ওয়াজ তুমি এসে দিতে পারো। তাহলে a lot of news in those, এই যে those বলেছে এটা পাস্ট টেন্সকে নির্দেশ করছে, সেই কারণে তুমি বল একটা প্রশ্ন করতে পারো স্যার এখানে ইজিলি কি বল, হ্যাঁ বল, কেন, কারণ এখানে দিস বলেছে না দোস বলছে, দোসটা হচ্ছে পাস্ট টেন্সকে নির্দেশ করে, ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। তাহলে a lot of news in those newspapers was wrong, was কেন হয়েছে, কারণ নিউজটা সিঙ্গুলার, a lot of এর পরে সাবজেক্ট অথবা নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হয়, আর প্রিপজিশন থাকলে তার আগে দিতে হয় তারপরে দেখব না, এই কারণে এই আমরা এখানে সাবজেক্টটা অনুসারে ভার্বটা দেব। এরপরে চলে যাচ্ছে আমরা, তাহলে আমি যদি বলি প্রিয় শিক্ষার্থী a lot of people, মনে করো আমি এটা অনুসারে যদি বলি a lot of people, এখন তুমি কি ইজ দিবা নাকি আর দিবা বলো তো প্রিয় শিক্ষার্থী, একটু করে a lot of আছে ভালো কথা, people দিল, ইয়েস অবশ্যই people এর পরে আমাদেরকে পুরো ভাব দিতে হবে, কারণ পিপলটা পুরো ভাবটা আমাদেরকে পুরো করে দিতে হবে। তাহলে a lot of people are dot just there, yes প্রিয় শিক্ষার্থী টেকনিক নাম্বার 7 এ চলে এসেছি, ম্যাথমেটিক ক্যালকুলেশন। যতগুলো ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, যতগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা দেখব সবগুলো করে অ্যাসি হবে, অর্থাৎ সিঙ্গুলার করব, এক কথাই শেষ। যতগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আমরা দেখব সেগুলো করে সবসময় কি দিব, আমাদের সিঙ্গুলার ভার্ব দেব, ঠিক আছে, এটা বুঝতে পারি। যেমন দেখেন 2 and 2 makes হবে কি, 2 and 2 makes, অনেক সময় আমরা বই দেখি যে 2 and 2 make বলে, তাহলে এখন তুমি এখান থেকে ব্যাপারটা ক্লিয়ার করবে, কারণ এই প্রশ্নটা অর্থাৎ এই টেকনিকটা তোমার যদি জানা থাকে তাও তুমি কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যখন তুমি পরীক্ষা দিতে বসবে এরকম একটা প্রশ্ন তোমার অনেক সময় দিয়ে থাকে ওরা কিন্তু, এবং বিভিন্ন কম্পিটিশনে আমরা দেখতে পাবো এটাতে, এবং তোমার যে রেগুলার ক্লাস আছে এসএসসি এসএসসি ওখানেও কিন্তু আমরা প্র্যাকটিস করতে গেলে অবশ্যই দেখতে পাবো। তাহলে ব্যাপারটা কি জানাচ্ছে, যতগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আছে সবগুলোর পরে কিন্তু আমরা ভার্ব কি দেব, সিঙ্গুলার ভার্ব দেব। তাহলে 2 and 2 makes, 2 and 2 makes 4, not make, ঠিক আছে, ক্লিয়ার, 2 and 2 ক্যালকুলেশন, এন্ড থাকলেও কিন্তু ভার্ব কি হয়ে গেল, সিঙ্গুলার হয়ে গেল। এরপরে নাম্বার 8 would that যদি থাকে, would that এর পরে সাবজেক্টের পরে could দিতে হবে এবং could এর পরে be হবে। would that যুক্ত বাক্যে সাবজেক্টের পরে could দিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা দিয়ে দিতে হবে, ঠিক আছে, এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট নোট আমরা দেখতে পাচ্ছি, would that I would greet you love Krishna, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা আমাদের মহান সৃষ্টিকর্তা ওনার সাথে যদি আমার সাক্ষাৎ হতে পারতো, তাহলে দেখেন would that শুরু হয়েছে সাবজেক্ট could দিয়ে, এই যে গ্রিট মূল ভাব, তাহলে ব্যাপারটা হচ্ছে would that এর পরে সাবজেক্ট দিয়ে could দিয়ে মূল ভাব দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। এটাও কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট নোট আমরা পেয়েছি, would that এর পরে সাবজেক্টের পরে could দিয়ে দিব, would that I could greet with love Krishna। আশা করি টেকনিক এটা বুঝতে পেরেছো। টেকনিক নাম্বার 9 এ যাচ্ছে প্রিয় শিক্ষার্থী, দেখো টোন, টোন মানে কি, ঠিক আছে, এই যে আমাদের জীবন দিন, আমাদের যে জীবন, এই জীবনটাতে আমাদের সেই সুর, যে সুর দিয়ে আমি নিজেকে কি করতে পারবো, আনন্দে রাখতে পারবো, যে সুর দিয়ে আমি তোমাকে আনন্দে রাখতে পারবো, সেই সুরে আমাদেরকে কি করতে হবে, গান করতে হবে। ওকে, যাই হোক আমরা সেখানে না যে টোন শব্দটি দেখো, টোনের পরে সাবজেক্ট পড়লাম, ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, কিছু বুঝি নেই, আসো আমরা বুঝি। টোন শব্দটা নিয়ে আমরা আগে ক্লিয়ারেন্স করি, টোন দিয়ে আমি কি বোঝাচ্ছি দেখো, টি দিয়ে হচ্ছে দা নাম্বার অফ, টি দিয়ে হচ্ছে কি দা নাম্বার অফ, ও দিয়ে হচ্ছে ওয়ান অফ, এন দিয়ে হচ্ছে নান অফ অথবা নাইদার অফ, ই দিয়ে হচ্ছে ইচ অফ অথবা আইদার অফ। শিক্ষার্থী ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু নো দিস। এটা হচ্ছে কি টোনের পরে সাবজেক্টটা অবশ্যই প্লুরাল হবে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনার যদি সেন্টেন্সটা শুরু হয় দা নাম্বার অফ দিয়ে, আপনার যদি বাক্যটা শুরু হয় ওয়ান অফ দিয়ে, নান অফ দিয়ে, নাইদার অফ দিয়ে, ইচ অফ দিয়ে, আইদার অফ দিয়ে, এগুলো দিয়ে যদি বাক্য শুরু হয় তারপরে এইগুলোর পরে আমরা যে নাউনটা দেব সেই নাউনটা কি হবে, প্লুরাল নাউন হবে, কিন্তু আমাদেরকে ভার্বটা লিখতে হবে সিঙ্গুলার। নাম্বার অফের পরে দা নাম্বার অফ পরে কি নাউন, প্লুরাল নাউন,
ডান আবার পরে কি নাউন প্লুরাল নাউন বা প্লুরাল নাউন বলতে পারে, আমরা প্রোনাউন হলে প্রোনাউন হবে, সাবজেক্ট হলে সাবজেক্ট হবে, যেটাই লিখি। ওয়ান অফ এর পরে আমাদের নাউনটা প্লুরাল হতে হবে অথবা প্রোনাউনটা প্লুরাল হতে হবে। নান অফ এর পরে, নাইদার অফ এর পরে, ইচ অফ এর পরে, আইদার অফ এর পরে কিন্তু নাউনটা বা সাবজেক্টটা কি হতে হবে, প্লুরাল হতে হবে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। এবার আসো আমরা एग्जांपल দেখব। দ্য নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে দ্য নাম্বার এর পরে কি হলো, স্টুডেন্ট সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, কিন্তু ভার্বটা কি বলেছি, সিঙ্গুলার বলেছি। ব্যাপারটা কি হচ্ছে, দ্য নাম্বার এর পরে নাউনটা হবে প্লুরাল কিন্তু ভার্বটা হবে কি, সিঙ্গুলার। বিটে বিটে পড়েন কিন্তু দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ টেকিং ইন দ্য পার্টি। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আছে কিন্তু কি হচ্ছে, ইজ হচ্ছে। আশা করি প্রিয় শিক্ষার্থী এই বিষয়টি তোমাদের কাছে জানা হয়েছে এবং আশা এই পেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নিতে পারো, আশা করি একটু রিভিউ করলে পারবে, ঠিক আছে? ওকে, আমরা পরবর্তী বিষয়টাতে একটু যেতে চাইছি। ইয়েস প্রিয় শিক্ষার্থী, টেকনিক নাম্বার 10 আমরা এখন দেখব। টেকনিক নাম্বার 10 আমরা চলে এসেছি। তো বলা হচ্ছে টেকনিক 10 এ বলছে যে ইচ যদি কোনো প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করে তখন ভার্ব প্লুরাল হয়। এভরিথিং ইচ দিয়ে আমরা যখন কোনো বাক্য দেখব, ইচ এর পরে, এই ইচটার পরে আমরা ভার্বটা সিঙ্গুলার দেব, কিন্তু এই ইচটা যদি তোমার কোনো প্লুরাল সাবজেক্টের সাথে থাকে, এই ইচটা যদি কোনো প্লুরাল সাবজেক্টে থাকে কিন্তু ভার্বটা তখন কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তাহলে একটা দেখি एग्जांपल, দ্য স্টুডেন্টস ইজ, এই দেখছেন ইচ এর সাথে কি স্টুডেন্টস হয়ে গেল না, তাহলে এখানে হ্যাভ হয়ে গেছে। The students is have to sit for the exam. But again, ইসটা বেসিক্যালি সিঙ্গুলার ভার্বকে নির্দেশ করে, কিন্তু ইসটা যদি কোনো প্লুরাল সাবজেক্টের সাথে অ্যাড হয়ে যায় তখন কিন্তু এটা সাবজেক্টটা প্লুরাল হওয়ার কারণে আমরা ভার্বটা। টেকনিক নাম্বার 11, 1/3, 1/4 বস্তুর ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব, ব্যক্তির ক্ষেত্রে প্লুরাল ভার্ব। তো এই শিক্ষার্থী ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আবার কি বলছি, 1/3 অথবা 1/4, 1/3 অথবা 1/4 সেটা যদি বস্তুর ক্ষেত্রে হয় তখন হবে সিঙ্গুলার ভার্ব, আর ব্যক্তির ক্ষেত্রে যদি হয় তখন হবে প্লুরাল ভার্ব। তো করে খেয়াল করো তো, 1/3 অফ দ্য ওয়ার্ক, দা ওয়ার্কটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এন্ড দা ওয়ার্কটা কি ব্যক্তি নাকি বস্তু? ইয়েস, তাহলে 1/3টা যদি এভাবে বস্তুর সাথে থাকে তখন কিন্তু আমরা দেখব তখন ভার্বটা কি হবে, সিঙ্গুলার, দেখেন হ্যাজ হয়েছে, হ্যাজ বিন ফিনিশড। ঠিক আছে, এখন যদি আমি বলতাম 1/3 অফ দ্য স্টুডেন্ট, 1/3 অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট বা স্টুডেন্ট যাই হোক না কেন তখন ভার্বটা কি হয়ে যেত, প্লুরাল হয়ে যেত। এইটা হচ্ছে ফ্যাক্টর, এবং এটা থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু তুমি পাবা তোমার যে কোনো কম্পিটিশন যদি তুমি করতে চাও, কম্পিটিটিভ এক্সামগুলোতে অথবা তোমার যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তুমি যদি এরকম বিষয়টা পাও। তাহলে আবারও খেয়াল করো, 1/3 বা 1/4 এর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হয়, ব্যক্তির ক্ষেত্রে প্লুরাল ভার্ব হয়। তাহলে 1/3 অফ দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক এটা বস্তুবাচক এবং দ্য ওয়ার্কটা সিঙ্গুলার, হ্যাজ বিন হয়ে গেছে। আমি যদি এখন বলতাম 1/3 অফ দ্য স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টটা হচ্ছে এখানে ব্যক্তিবাচক এবং সেটার পরে আমরা কি দিচ্ছি, প্লুরাল দিচ্ছি। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এন্ড টেকনিক নাম্বার 12 এ আমরা চলে এসেছি, প্যারালিজম। এটি একেবারে তুমি যখন তোমার রাইট ফর্মস অফ ভার্বের যে কোনো বিষয় প্র্যাকটিস করতে গেলে এই প্যারালিজমটা পাবা, এই প্যারালিজমটা পাবা, এন্ড এই প্যারালিজমটা পাবা। প্যারালিজম সমান্তরাল, আগে যেরকম পরেও সেরকম। তুমি আগে যেভাবে থেকেছিলে আমার সাথে, আমিও তোমার সাথে পরেও সেভাবে থাকতে চাই, এটা হচ্ছে প্যারালিজম। ওকে, তাহলে প্যারালিজম মানে ফ্যান ভয়েস। এই ফ্যান ভয়েসটা তুমি চাইলে মনে রাখতে পারো কিভাবে, ফর, এন্ড, নট, সো, বাট, অর, ইয়েট। অর্থাৎ এগুলোর আগে আমরা দেখব যে ভার্ব এগুলোর পরও সে ভার্ব দিতে হবে, এগুলোর আগে যে নাম থাকে সেগুলো এগুলোর পরও সে নাম দিতে হবে। তাহলে প্যারালিজম গুলো ম্যাক্সিমাম সময় ফ্যান ভয়েস গুলো দিয়ে হয়, অর্থাৎ ফর, এন্ড, নট, সো, বাট, অর, ইয়েট। তাহলে কিরকম একটু দেখি, they got it and posted it in time। তাহলে দেখো তো এন্ডটা এখানে কি ফ্যান ভয়েসের মধ্যে আছে কিনা, ওই যে এন্ড প্রেসিডেন্ট খেয়াল করেছেন। তাহলে এন্ড এর আগে গটটা কি পাস্ট ফর্ম, তাহলে এই গটটা যেহেতু পাস্ট ফর্মে আছে আমাকে এই তারপরে যে ভার্বটা সেটাও পাস্ট ফর্মে করে দিতে হচ্ছে, যেটাকে বলা হচ্ছে প্যারালিজম। ঠিক একইভাবে আগে সিঙ্গুলার হলে পরে
সিঙ্গুলার দিতে হবে আগে প্লুরাল হলে পরে প্লুরাল দিতে হবে, আগে যে নাম পরে সে নাম দিতে হবে। এটা সবগুলো ক্ষেত্রে তোমাকে যে কোন যেটা মানে যে সময় যেটা করতে বলে, নাউন করতে বলে নাউন দেখতে হবে, ভার্ব হলে ভার্ব দেখতে হবে, যখন যেটা করতে বলে। ঠিক আছে, তাহলে একই সুতোয় গাথা ইকুয়াল টু প্যারালিজম। যেমন তাহলে দে গট ইট এন্ড পোস্টেড ইট, তাহলে এই যে গটটা পাস্ট টেন্স, পোস্টেডটা পাস্ট টেন্স, প্যারালিজম। ইয়েস, টেকনিক নাম্বার 13 আমরা একটু দেখব। ক্লজ মানে বাক্যের একটা অংশ, বাক্যের একটা অংশ, তারপর সেন্টেন্স, যে কোনো একটা সেন্টেন্সের কথা বলছে, ফ্রেজ, শব্দাংশ ইত্যাদি সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার। অর্থাৎ যদি কোনো একটা সেন্টেন্সে শুরু হওয়ার সময় এরকম যে কোনো একটা ক্লজ দিয়ে শুরু হলো, একটা সেন্টেন্স একটা ফ্রেজ এরকম থাকলে তখন সেই ইত্যাদি সাবজেক্ট হলে, সাবজেক্টের সময় যদি সেই ফ্রেজটা হয়, সাবজেক্টের সময় যদি সেন্টেন্সটা বসে যায়, সাবজেক্টের সময় যদি কোনো একটা ক্লজ যদি থাকে, তখন সেই ক্ষেত্রে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার করতে হবে। বলে যে স্যার একটু ক্লিয়ার করুন। আসেন, what she told you about Usha is not right। এই যে দেখেন শুরু হয়েছে কি দিয়ে what she told you about Usha, এই যে এই পর্যন্ত এটা শুরু হয়েছে বাক্যটা শুরুতে। তাহলে এই এখানে একটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা ক্লজ, এবং এরপরে কিন্তু আমরা ভার্বটা কি দিতে হবে, সিঙ্গুলার দিতে হবে। এইটা হচ্ছে ফ্যাক্ট। 14 নম্বর টেকনিকটা একেবারে সহজ, যেটা আমরা কমপ্লিট সেন্টেন্সে করব, সবগুলোতে এটা পাওয়া যায়। 14 নম্বর টেকনিকটা একটু দেখো যে সিন্স যদি বাক্যের মাঝখানে থাকে, সিন্স যদি বাক্যের মাঝখানে থাকে, আগে যদি প্রেজেন্ট টেন্স হয় পরে পাস্ট টেন্স, আগে যদি পাস্ট টেন্স হয় পরে পাস্ট পারফেক্ট টেন্স। তো এই ক্ষেত্রে একটা বিষয় তুমি মাইন্ডে রাখলে এটা পেরে যাবে। সিন্সটা যদি বাক্যের মাঝখানে থাকে, আগে যদি প্রেজেন্ট টেন্স হয় পরে পাস্ট টেন্স করতে হবে, আগে যদি পাস্ট টেন্স হয় পরে পাস্ট পারফেক্ট করতে হবে। এই যে দেখেন সিন্সের আগে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওই জন্য বললাম প্রেজেন্ট টেন্স হলো পরে পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি, এই যে বি2 মানে হচ্ছে আমরা এখানে সাবজেক্ট দিব, সাবজেক্টের পরে ভার্বের কি ফর্ম হবে, পাস্ট ফর্ম হবে। এই সিন্সের আগে যদি বি2 হয় অর্থাৎ সাবজেক্ট দিয়ে যদি বি2 থাকে, বি2 মানে হচ্ছে মূল ভার্বের পাস্ট। আমরা পার্ট 1 ক্লাসে কিন্তু বলেছিলাম বি1 বি2 বি3 বি4 বি5 বি6 এগুলো বলেছি। তাহলে কি সিন্সের আগে যদি সাবজেক্টের পরে বি2 থাকে অর্থাৎ পাস্ট ফর্ম থাকে, আমাকে অবশ্যই এখানে যে সাবজেক্ট আছে বা সাবজেক্ট থাকবে প্রশ্নে, তখন তোমাকে হ্যাড দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, যেটাকে পাস্ট পারফেক্ট বলা হয়। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, সিন্সের আগে প্রেজেন্ট টেন্স তাহলে পড়া হবে পাস্ট টেন্স, সিন্সের আগে পাস্ট টেন্স পড়া হবে পাস্ট পারফেক্ট টেন্স। এই যে দেখেন ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই টল্ড ইউ, এই যে ইট ইজ দা সিঙ্গুলার, সিন্সটা মাঝখানে আছে, পরে আমি আয়ের পরে সাবজেক্টের পরে কল্ড করে দিলাম পাস্ট টেন্স। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখানের মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি তোমাদেরকে চেষ্টা করছি একেবারে টেকনিক 14 এর মধ্যে এসে বলার জন্য, আমরা পরবর্তী আরো কয়েকটা টেকনিক দেখার চেষ্টা করছি। চলো ইয়েস প্রিয় শিক্ষার্থী, আমরা এখন টেকনিক 15 এ প্রবেশ করেছি। টেকনিক 15 এ আমরা দেখতে পাচ্ছি যে আফটার এবং বিফোর এর ব্যবহারটা, যেটা একেবারে তোমরা ছোটবেলা থেকে টেন্স যখন তোমরা পড়েছো সেখানে তোমরা এটা জেনেছো, আবার কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে সেখানে তোমরা জেনেছো। অর্থাৎ এই আফটার বিফোর এর ব্যবহারটা সবসময় কিন্তু আমরা দেখি যে এটা কিভাবে হয়। আবার এখানেও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আফটার এর আগে সবসময় দেখবা সাবজেক্টের পরে মূল ভার্বের যদি পাস্ট ফর্ম হয়, তারপরে কিন্তু সাবজেক্টের পরে দ্বিতীয় ক্লজটাতে হ্যাড দিয়ে বি3 করতে হয়। অর্থাৎ আফটারের আগের অংশটা যদি পাস্ট টেন্সে থাকে, পাস্ট ইনডিফিনিটে থাকে, পরের অংশটা পাস্ট পারফেক্টে করতে হয়। ঠিক উল্টো করে আমরা যদি দেখি বিফোর যদি বাক্যের মাঝখানে থাকে, তার আগের ক্লজটা হচ্ছে উল্টো করে যদি বলি হ্যাড দিয়ে বি3 হয়, অর্থাৎ আগে বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট হয় আর বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়। এটা তোমাদের জানা আছে, আশা করি এটা বুঝাই গিয়েছে। আফটার আগে পাস্ট ইনডিফিনিট, পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর বিফোরের ক্ষেত্রে উল্টো, বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। একটা एग्जांपल দেখো তো, the bell has rang before I reached school। এই যে বিফোর আছে আগে পাস্ট পারফেক্ট আছে, এই যে হ্যাজ, এটা হ্যাজ হবে, হ্যাজ দিয়ে যেটা হ্যাড দিয়ে বলা যাবে had rang before I reached school। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? এটা হ্যাড দিয়ে করবা, তো পাস্ট পারফেক্ট হয়ে গেল, বিফোরের পরে আমরা পাস্ট। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এন্ড সর্বশেষ যে বিষয়টি তোমাদেরকে জানতে হবে প্রিয় শিক্ষার্থী, যেটি তোমাদের রাইট ইউজেস অফ ভার্বের জন্য
সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটি তোমাকে জানতে হবে। এটি তোমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করবে সেখানে তোমাদের লাগবে, এটি তুমি ন্যারেশনের জন্য তোমার লাগবে। অর্থাৎ এটি হচ্ছে যে একেবারে হৃদয়ের সাথে মিশ্রিত একটি রুলস। সেটি কোনটি সেটি আমরা এখন দেখব। সেটা হচ্ছে ইউজ অফ কন্ডিশনাল। ইয়েস প্রিয় শিক্ষার্থী, তোমাকে কন্ডিশনাল নিয়ে অবশ্যই ভালোভাবে জানা থাকতে হবে, তাতে করে তুমি রাইট ফর্মস অফ ভার্ব, তোমার যে সাবজেক্ট এগ্রিমেন্টের যে কথাটা এখন আমরা বলছি, তোমার যে ন্যারেশনের ব্যাপারটা তুমি যখন যাবে কমপ্লিটিং সেন্টেন্স যখন করবে, অর্থাৎ টোটাল সবগুলো বিষয় কিন্তু এই কন্ডিশনাল বিষয়টা তোমাদের জানা থাকতে হবে। এই জন্য আমরা চেষ্টা করব তোমাদেরকে আজকে এই বিষয়টি ভালোভাবে জানিয়ে দিয়ে আমাদের যে ক্লাসের মূল ব্যাপার সেটি আমরা শেষের দিকে আশা করি নিয়ে যেতে পারবো। তো চলো আমরা দেখি যে হৃদয়ে যে সুর বাজছে সেই সুরটি আমরা এখন করব বা দেখব। ইফ দিয়ে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ প্রিয় শিক্ষার্থী ইফ এর পরে যদি সাবজেক্টের পরে B1 অথবা B4 থাকে, এবার তুমি যদি প্রশ্ন করো B1 অথবা B4 কি, তাহলে পার্ট 1 ক্লাসে তোমরা এটা দেখে নিবা B1 বলতে কি B4 বলতে কি। তাছাড়া এখানে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে পরে কিন্তু তোমাকে ফিউচার ইনডিফিনিট টেন্স করতে হবে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি সাবজেক্টের পরে যদি দেখো যে ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন তুমি সাবজেক্ট দিয়ে উইল দিয়ে অথবা শ্যাল দিয়ে অথবা ক্যান দিয়ে তোমাকে বলবা একটা ক্লজ করতে হবে, ঠিক আছে। আবার ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ এই যে পাস্ট ইনডিফিনিট বলতে আমি বুঝাচ্ছি সাবজেক্টের পরে যদি V2 হয় তখন তোমাকে পরবর্তী যে ক্লজটা করতে হবে সাবজেক্টের পরে কুড লেখা যায়। আবার তোমাকে এখানে মাইট দিয়েও তুমি করতে পারো, মাইট দিয়েও তুমি করতে পারো, তখন দিও না। বুঝে গেছে? ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তখন তোমাকে পরবর্তী ক্লজটা কি করতে হবে, সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট দিয়ে মূল ভাব করতে হবে। ঠিক একইভাবে যদি তুমি দেখো যে সাবজেক্টের পরে উড দিয়ে মূল ভাব আছে, তাহলে তোমাকে আগের ক্লজটা তোমাকে এই দিয়ে পাস্ট ফর্মে করতে হবে। এরপরে দেখো ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, বেসিক্যালি পাস্ট পারফেক্ট বলতে আমরা বুঝাচ্ছি সাবজেক্ট, এরপর অবশ্যই হ্যাড থাকবে, এন্ড হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি বললাম, পাস্ট পারফেক্ট মানে হচ্ছে যে ইফ এর পরে সাবজেক্ট হ্যাড দিয়ে V3, হ্যাড দিয়ে কি V3। ইফ এর পরে যদি সাবজেক্টের পরে হ্যাড দিয়ে V3 থাকে তখন আমাকে কিন্তু সাবজেক্টের পরে উঠার দিয়ে অবশ্যই উঠার দিয়ে করতে হবে এবং উঠার পরে V3 করতে হবে। তো সেক্ষেত্রে আমি এই বিষয়টা আবারও তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর সেটা হচ্ছে ইফ যুক্ত ক্লজে যদি দেখো যে সাবজেক্টের পরে হ্যাড দিয়ে V3 অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স আছে, তোমাকে পরবর্তী ক্লজকে অবশ্যই সাবজেক্টের পরে উঠা দিয়ে করতে হবে, উঠার পরে ভার্বের কোন ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং তুমি যদি এখন সাবজেক্টের সাথে উঠার দিয়ে V3 থাকে তাহলে তার আগের ক্লজটা কিন্তু ইফ দিয়ে পাস্ট পারফেক্ট করতে হবে, হ্যাড দিয়ে V3 করতে হবে। বাট বুঝা গেছে? আমি যদি তোমাদের একটা एग्जांपल দিয়ে বলি, if মনে করো আমি এটা একটু বলি, if I had got the chance, অথবা চান্স বলতে পারো বা জব বলতে পারো। তাহলে এই যে দেখো if দিয়ে শুরু হলো, সাবজেক্টের পরে হ্যাড দিয়ে গট দিল, তাহলে if I had got the chance বা জব, এরপরে তুমি এখানে যে বাক্যটা করতে চাইবা সেটা সাবজেক্ট হবে would have হবে, and তারপরে would have এর পরে কি দিতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে if I had got the job I would have earned money, এরপর তুমি অন্য কিছু লিখতে পারো, কিন্তু would have দিয়ে কিন্তু আলটিমেটলি করতে হবে। আশা করি এটা ক্লিয়ার হচ্ছে। তাহলে if এর সাথে পাস্ট পারফেক্ট হলো would have দিয়ে V3, would have দিয়ে V3 থাকলে পাস্ট পারফেক্ট হবে। এরপরে কৃষকের এই তিনটা বিষয় তোমার যদি জানা হয়ে যায় তুমি কিন্তু এই বাকি দুটো বিষয় পারবে। কেন দেখো তো, যদি সেন্টেন্সটা হ্যাড দিয়ে শুরু হয়, হ্যাড এর পরে সাবজেক্ট, এরপর আর কোনো কিছু নেই বা শুধু অবজেক্ট আছে, তাহলে হ্যাডটা পাস্ট টেন্স না। এই যে কৃষকের তুমি বলেছিলা যে শিখেছো পাস্ট টেন্স থাকলে তখন ওটা এই যে উঠে যাবে। হ্যাড দিয়ে যদি সাবজেক্টের পর অবজেক্ট থাকে তখন এই যে সাবজেক্টের পর উড দিয়ে বা কুড দিয়ে মূল ভাব হয়ে যাচ্ছে। শুরুতে হ্যাডটাকে এটাই খেলবো এই মতই হবে যদি বুঝাচ্ছে। তাহলে কি বলছে, হ্যাড এর পরে সাবজেক্ট আছে বা সাবজেক্টের পরে শুধু অবজেক্ট আছে বা হ্যাড দিয়ে সাবজেক্ট দিয়ে আর কিছু নেই, তখন তোমাকে মূল ক্লজটা উড দিয়ে বা কুড দিয়ে বিয়ন করতে হবে। তাহলে যদি বলে হ্যাড আই এনাফ মানি, আর কিছু না, হ্যাড আই এনাফ মানি আই উড হ্যাভ দ্য ফুড, এই
আবার হ্যাড এর পরে সাবজেক্টও আছে, আবার সাবজেক্টের পরে ভার্ব যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে V3, তখন কিন্তু ওই এটার মতো সাবজেক্টের পরে উঠান দিয়ে V3 করতে হবে, ওই যে পাস্ট পারফেক্টের মতো। ঠিক আছে, হ্যাড দিয়ে সাবজেক্ট দিয়ে ভার্ব কি ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তখন তোমাকে কি করতে হবে, অবজেক্ট আছে মনে করেন, তারপরে কিন্তু উঠান দিয়ে V3 করতে হবে। এইটা হচ্ছে আমাদের বিষয়। আশা করি ওটা ক্লিয়ার হচ্ছে। আমি যদি তোমাদেরকে একটু করে এটা যদি একটু বলতে চাই, যেমন এই জায়গাটাতে যদি আমি একটু বলতে চাই, ধরো এখানে যদি আমি লিখি হ্যাড I got the job, দেখেন না, হ্যাড সাবজেক্ট, এরপরে V3, এরপর অবজেক্ট, তারপর আমরা এখানে যে ক্লজটা করব সাবজেক্ট দিয়ে দিব, ওটা দিয়ে V3 দিব। তাহলে হ্যাড I got the job, I would have earned money, ঠিক আছে, I would have helped the poor, এরকম বলা যেতে পারে। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। বেশিক্ষেত্রে খেয়াল করছেন তো, এই যে এটা দেখছেন, এটার মধ্যে তেমন তফাৎ নেই, শুধু হ্যাডটা হয়েছে আগে, তারপর সাবজেক্ট দিয়ে V3 দিয়েছে, আর এটা হচ্ছে দিয়ে হ্যাড দিয়ে V3 দিয়েছে। এই তাহলে শুধু হ্যাড থাকলে কিন্তু মূল ভার্বের আমরা উঠে মূল ভার্ব দিব, আর হ্যাডের দিয়ে যদি V3 থাকে তখন কিন্তু উঠার দিয়ে V3 করতে হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখো, ইফ দিয়ে যদি সাবজেক্টের পরে ওয়ার্ড থাকে, ইফ এর পরে সাবজেক্ট দিয়ে যদি ওয়ার্ড থাকে, পরবর্তী সাবজেক্ট দিয়ে উদ্দীপক অন করতে হবে, একই কথা অনেকটা, অথবা সাবজেক্ট দিয়ে V2 করা যেতে পারে। ঠিক আছে, ব্যাপারটা দেখো, ইফ I were a king, এরপরে মনে করো গ্যাপ আছে, দেখো তো পেয়েছি আছে, if I were a king, এই if প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার্ড আছে, তারপরে পরবর্তী সাবজেক্ট দিয়ে আমরা দিয়ে মূল ভাব দেব, অথবা সাবজেক্টের পরে মূল ভাবে পাস ফর্ম করা যেতে পারে। তাহলে if I were a king, I would marry a queen, ঠিক আছে, রাজা হলে রানীকে বিয়ে করতে পারবে, ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, অথবা I married, ওখানে দেওয়া যেতে পারে পাস ফর্ম। আশা করি ক্লিয়ার হয়েছে। if দিয়ে সাবজেক্টের পর অর্থ আমি উদ্দীপক নিয়ম করব, অথবা সাবজেক্টে বিট। এন্ড সর্বোপরি এই ক্লজটা আমাদেরকে দেখতে হবে, এই টেকনিকটা একটু দেখবো, সাবজেক্টের পরে যদি উইশ থাকে, সাবজেক্ট প্লাস যদি শুধু উইশ হয়, তারপরে যে সাবজেক্ট থাকবে বা যে ক্লজটা আমরা করব, তারপরে আমরা মূল ভার্বে পাস ফর্ম করে দিতে পারবো, অথবা ওয়্যার দিয়ে নাউন দিতে পারবো। দুইটা বিষয়, সাবজেক্টের পরে উইশ থাকলে পরবর্তী ক্লজটা আমরা সাবজেক্ট দিয়ে V2 করে দিব, অর্থাৎ সাবজেক্টের পরে আমরা মূল ভার্বের পাস ফর্ম করতে পারবো, অথবা সাবজেক্ট দিয়ে ওয়্যার লিখে নাউন লিখতে হবে উইশ থাকলে। দেখেন তো, আমি যদি বলি I wish এরপর একটা গ্যাপ আছে, তখন তুমি বলতে পারো কিংবা I were দেওয়ার পর একটা নাউন দিলাম, I were সাকিব আল হাসান, I were মাশরাফি, I were তুমি যদি যেটা বলতে চাও, I were you, আমি তুমি হতে চাই, অথবা I wish I played with you, I wish I loved you, তাহলে পাস ফর্ম হলে পাস ফর্ম দিয়ে করা যায়, আবার দিলে তুমি কিন্তু তখন নাউন দিয়ে দিতে পারো। এটা হচ্ছে আসলে বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, মোটামুটি আমার মনে হচ্ছে এখান থেকে অনেকগুলো বিষয় জেনেছো। তা উইশ নিয়ে কিন্তু আরেকটা বিষয় আছে, যেমন উইশটা যদি আমি যদি একটু দেখিয়ে দিই, উইশ থাকে তখন কিন্তু তোমাকে সাবজেক্টের পরে যেটা করতে হবে, অর্থাৎ V2 লেখা যাবে না, তখন কিন্তু তোমাকে হ্যাড দিয়ে V3 করতে হবে, পাস পারফেক্ট করতে হবে, অথবা উঠার দিয়ে V3 করতে হবে। এটা একটু মনে রাখতে পারো, সমস্যা নেই। মানে উইশটা যদি উইশ হয়ে যায় পাস যায়, তখন কিন্তু V2 হবে, তখন হ্যাড দিয়ে V3 অথবা উঠার দিয়ে V3 লেখা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে মোটামুটি কথা। আমরা নিচে একটা एग्जांपल দিয়েছি যে কন্ডিশনালি, যেমন if she reads this article she will know the reality of accident, তাহলে if দিয়ে she reads প্রেজেন্ট টেন্স আছে, আর সেটা she দিয়ে will দিয়ে আমরা মূলভাব দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, মোটামুটি আমার এই পর্যন্ত আমাদের যে বিষয়টা এখানে আমরা দেখতে পেয়েছি। এরপর আমরা টেকনিক সতর্কতা যদি একটু দেখতে চাই, যেমন এখানে আছে হ্যাভ, গেট, লেট, হ্যাভ, এগুলোকে সবগুলোকে পজিটিভ ভার্ব বলা হয়।
চোখে আমরা বলেছিলাম যে পজিটিভ ভার্ব বলতে কি বলে, যে প্রযোজক ক্রিয়াকে বোঝাচ্ছে। তো হ্যাভ, গেট, লেট, হ্যাভ এগুলো যদি থাকে তখন সেগুলো কিভাবে আমরা করবো সেটা একটু দেখে নিতে পারি। যদি হ্যাভ বা গেট থাকে তারপরে অবজেক্ট থাকলে যে কোনো অবজেক্ট থাকুক তারপরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি হ্যাভ, লেট, মেক, হ্যাভ এরকম যদি থাকে তখন কিন্তু বি অল। অর্থাৎ হ্যাভটা যদি থাকে, হ্যাভের ক্ষেত্রে না হয় আমরা মনে রাখবো যে এটা পাস্ট পার্টিসিপল, কিন্তু লেট থাকলে, মেক থাকলে, হ্যাভ থাকলে এগুলোর উপরে সবসময় মূল ভার্ব দিতে হবে। যেমন দেখেন তো আই গট মাই কার, এই যে গটের পরে কি আছে, মাই কার না, এই গটের জন্য ভার্বের কি ফর্ম হয়ে গেছে, পাস্ট পার্টিসিপল প্রিপেয়ার্ড হয়ে গেছে। বিজয় স্যার মেক্স আস ওয়ার্ক, এই যে ওয়ার্ক মূল ভার্ব বসেছে। এই যে মেক বা মেক্স যাই বলেন না কেন তারপরে মূল ভার্ব দিতে হবে। এটা কিন্তু রাইট ফর্ম ভার্বে কিন্তু অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই। পজিটিভ ভার্বগুলোর ক্ষেত্রে মনে রাখবেন যদি হ্যাভ হয়, ল্যাক হয়, মেক হয় তখন কিন্তু মূল ভার্বই হবে। কিন্তু হ্যাভ এর ক্ষেত্রে বা গেট এর ক্ষেত্রে বা গট এর ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতে হবে। আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এন্ড 18 নম্বরটা আমরা একটু জানবো যে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে প্রিয় শিক্ষার্থী, এটা আমরা সবাই জানি। তো আমরা যদি দেখি অবজেক্টিভ সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ এখানে কি বলছে দেখেন, যে অবজেক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেও ভার্বের সাথে এসইএস যোগ হয় না। ভার্বের সাথে এসইএস যুক্ত হবে না যদি অবজেক্টিভ সেন্টেন্স হয়। যেমন দেখেন তো গড সেভস নাই, এখানে কি আছে, সেভ আছে, গড সেভ মি অলওয়েজ, ঈশ্বর আমাদের সবসময় কি করে, রক্ষা করেন, নিরাপদে রাখেন। এটা একটা কিন্তু প্রার্থনার সুযোগ বিষয়, সেই কারণে এখানে আমরা কিন্তু সাবজেক্ট থার্ড পারসন হলো আমরা ভার্বের সাথে এসইএস দিয়ে করছি না। আরেকটা বিষয় দেখো, লং লিভ দ্য কিং, এই যে লিভ, ঠিক আছে, লিভ বসে আছে, লিভ সং, এটা একটু জানার বিষয়, প্যাসিভ নোট, তোমরা এটা একটু জানতে হবে। তো অবজেক্টিভ সেন্টেন্সের ভার্বটা সবসময় মূল ভার্বে থাকে, এটি এটার সাথে এসইএস হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী মোটামুটি আমরা দেখতে পেরেছি এতক্ষণ যে তোমরা সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখেছো, এখান থেকে অনেকগুলো তথ্য তোমরা জেনেছো। এবং আমি এটা বলতে পারি এখান থেকে তুমি অবশ্যই কোনো না কোনো পরীক্ষায় মিল পাবে, এবং তুমি এগুলো যদি বারবার প্র্যাকটিস করো তুমি দেখবে যে সেই বিষয়গুলো তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য বলেছিলাম যে প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। আর গ্রামারের এই মন প্রাণ হচ্ছে তোমার রাইট ইউজেস অফ ভার্ব, যেখানে মধ্যে তোমাকে টেন্সের ব্যাপারটা জানতে হয়, যেখানে তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানতে হয়, যেখানে তোমাকে কন্ডিশনাল সেন্টেন্সের বিষয়গুলো জানতে হচ্ছে। অর্থাৎ টোটাল বিষয়গুলো কিন্তু রাইট ফর্মস অফ ভার্বের মধ্যে কিন্তু অ্যাড করা আছে। অর্থাৎ মন এবং প্রাণ কিন্তু তোমার সবগুলোই কিন্তু গ্রামারের এই হচ্ছে রাইট ইউজেস অফ ভার্ব। তা আমি চেষ্টা করেছি যে আমার পার্ট 1 ক্লাস এবং আজকের যে পার্ট 2 ক্লাস, এই দুটো ক্লাসকে আমি আলাদা করে নিয়ে তোমাদেরকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমি তোমাদের জন্য পরবর্তী যে এই যে আমরা দুটো ক্লাস করলাম সেগুলোর উপর বেস করে পরীক্ষায় যে রাইট ফর্মস অফ ভার্বগুলো আসে বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বা আমাদের যে একাডেমিক যে পরীক্ষাগুলো হয় এসএসসি বা এসএসসি, সেখানে কিভাবে পরীক্ষায় রাইট ফর্মস অফ ভার্বের প্রশ্নগুলো করা হয়ে থাকে বা কিভাবে আমরা সলভ করি সেই বিষয়টি তোমাদেরকে কোনো একটা পরবর্তী যে ভিডিও আমি রাইট ফর্মস থাকবে সেখানে আমি দেখানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং এভাবে করে তোমাদেরকে আমি চাই যে আমার যে ক্ষুদ্র জ্ঞান সেই জ্ঞানে তোমাদেরকে আলোকিত করতে। তো সবসময় আমার সাথে থেকো, আমাকে ভালোবেসো। আজকে এই পর্যন্ত। কিপ ইন টাচ উইথ বিজয় স্যার।